তো আমরা এই গত দুদিন ধরে যে বিষয়টা আলোচনা করছি সেটি হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ সাকসেস, যে আমরা যদি সফল হতে চাই তার পেছনে কি কি বিষয়গুলো কাজ করে। হ্যাঁ, আমার ধারণা যে আপনারা গত দুদিন লিখে নিয়েছেন কিছু কিছু জিনিস যেগুলো আপনার ভালো লেগেছে, এবং আজকেও আপনারা কিছু জিনিস লিখে নেবেন যাতে পরে এটা আপনার কাছে থাকে। তো আমাদের যে বিষয়গুলো আমরা বলছি, যদিও অনেকগুলো ছোট ছোট বিষয়, এমন হতে পারে তার কিছু বিষয় আপনি করলেন কিছু করলেন না, সেটা হতেই পারে, কিন্তু একটা দুটো বিষয় যদি আপনি ঠিক মতো করেন তাহলেই কিন্তু অনেক কিছু বদলে যেতে পারে। কেমন, সেই বিশ্বাস থেকে কাজটা করতে হবে। তো আমরা বলছিলাম গতকাল এবং তার আগের দিন ফান্ডামেন্টাল সাকসেসের বিষয়ে প্রথম যে বিষয়টা ছিল সেটা আবার একবার বলছি, সেটা হচ্ছে যে আপনাকে আপনার দায়িত্ব নিতে হবে, আপনাকে আপনার কাজটা আপনাকেই করতে হবে। আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনাকে পরিচালনা করবার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সাথে আপনি যে কমিটমেন্টগুলো করবেন নিজের সাথে নিজে, সেগুলো আপনাকে মানতে হবে। আপনার নিজের যে গুণগুলো আছে সেগুলো আপনাকে পরিষ্কার করে জানতে হবে এবং আত্মবিশ্বাসটাকে আরো বেশি শানিত করতে হবে। এটা আপনাকে করতে হবে। আপনার নিজেকে নিজের ভালোবাসতে হবে। আপনার অতীতের যত ঘটনা দুর্ঘটনা ঘটেছে তার জন্য নিজেকে আপনার ক্ষমা করে দিতে হবে এবং অন্য যারা সম্পৃক্ত ছিল তাদেরকেও ক্ষমা করে দিতে হবে। এই কাজগুলো হচ্ছে আমাদের ফাউন্ডেশন অফ সাকসেস। সাকসেসে যদি আমরা যেতে চাই, আমাদের এই কাজগুলো করলে আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছিলাম যে আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনি যেন আরো বেশি বেশি সাকসেসফুল মানুষের সাথে চলাফেরা করেন, বা তাদের কথা শোনেন, বা তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেন, তাদের বই পড়েন, তাদের ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। আপনার চারিপাশে যারা সবসময় থাকে, যাদেরকে আপনি প্রচুর সময় দেন, তারা যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। এটা খুব সহজ একটা কথা। মনে করেন যে আপনি যদি এখন একজন রিক্সাওয়ালাকে ডেকে জিজ্ঞেস করেন যে ভাই, আমি একটা খুব দামি গাড়ি কিনবো, কোন গাড়িটা ভালো, তুমি একটু আমাকে বলো তো, সে কিন্তু আপনাকে বলতে পারবে না, কারণ তার যে জ্ঞানের সীমা, সেটা আপনার যে চাওয়া তার সাথে কিন্তু অনেক ব্যবধান আছে। ঠিক আছে, তেমনি আপনি যে লোকটা মাসে 10,000, 20,000, 30,000 টাকা আয় করে, তাকে যদি জিজ্ঞেস করেন যে বলো তো যে আমি মাসে 1 লাখ টাকা আয় করতে চাই, 2 লাখ টাকা আয় করতে চাই, 5 লাখ টাকা আয় করতে চাই, কি করব, সে কিন্তু বলতে পারবে না। সে যদি বলতে পারতই তাহলে সে নিজে সেটা করত। কেমন? সুতরাং আপনাকে তাদের কাছে যেতে হবে যেই কাজগুলো আপনি করতে চান, যাদের মতো যে স্বপ্নগুলো আপনি দেখেন তার সাথে যায়, তার সাথে মিলে যায়, এরকম কিছু মানুষকে আপনার খুঁজে বের করতে হবে। পরিচিতের মধ্যে হতে পারে, অথবা তাদের জীবনাচার বই হতে পারে, ভিডিও হতে পারে। কেমন? তাহলে কিন্তু আপনি আপনার যে সফল হওয়ার যে রাস্তা সেটা আপনি তৈরি করতে পারবেন, ম্যাপটা তৈরি করতে পারবেন, কেমন, প্ল্যানটা তৈরি করতে পারবেন। আমরা বের করবো, এটাও কিন্তু সেই একটা অংশ যে আপনি আমাদেরকে শুনছেন এখন, এটাও একটা নিজেকে উন্নত করার অংশ। এবং এবং আপনি যখন এই কাজগুলো করবেন নিজের সফলতার জন্য, সব সময় মাথায় রাখবেন যে আপনি আসলে কোথায় পৌঁছাতে যাচ্ছেন, সেখানে পৌঁছলে আপনি কি পাবেন, সেটা পেলে আপনার কেমন লাগবে, সেই আনন্দটা আপনাকে এখনই নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তারপরে যেটা হবে যে আপনি যে প্ল্যান, এটা ইভালুয়েট করতে হবে, এবং যদি দরকার হয় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আবার নতুন করে প্ল্যানটাকে একটু এডিট করে নিতে হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা আগাবো। আপনাকে বদলে যাওয়া শিখতে হবে, কারণ আপনি যখন ভালো কিছু করবেন, নিজে যখন উন্নত হতে থাকবেন, তখন আপনি কিন্তু বদলে যাবেন। তো বদলে যাওয়া খারাপ হতে পারে, বদলে যাওয়া ভালো হতে পারে, কিন্তু আপনি কিন্তু বদলে যাবেন। এবং আমরা সবসময় বদলে যাচ্ছি, কিন্তু এটা আপনার নিজের পরিকল্পনা অনুযায়ী আপনি বদলে যাচ্ছেন। সুতরাং আপনাকে বদলে যাওয়াটা মেনে নিতে হবে, নিজেকে নতুন করে নিজের কাছে উপস্থাপন করতে হবে। কেমন? আপনার নিজের সম্পর্কে যে সীমাবদ্ধ ধারণাগুলো আছে সেগুলো বদলে ফেলতে হবে। মানুষের আসলে কোনো সীমাবদ্ধতা নাই, যতটুকু সে চিন্তা করে তার মাথায় ততটুকুই তার সীমাবদ্ধতা। তার মানে আপনি যদি মাথায় চিন্তাটাকে বড় করতে পারেন তাহলে আপনার সীমানাও বড় হবে। আমরা পরবর্তী কোনো এক সময় আলোচনা করব কি করে আমাদের সীমাবদ্ধ যে ধারণাগুলো সেগুলোকে বদলে ফেলা যায়। কেমন?
এটাকে বলে পজিটিভ অ্যাফার্মেশন, যেটা নিয়ে আমরা কাজ করব এবং আমাদের এই সীমাবদ্ধ ধারণাগুলোর উপরে আমরা আত্মবিশ্বাসী ধারণাগুলো প্রতিস্থাপন করব, সেই কাজটা আমরা করব। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনি সব কিছুতে একবারে সফল হবেন না। পৃথিবীর কেউ কোনো কিছুতে একবারে সফল হয় না। আপনি যখন হাঁটা শিখেছেন তখন আপনি একবারে হাঁটা শিখেন নাই, আপনি বারবার পড়ে গেছেন, কখনো ব্যথা পেয়েছেন, কখনো আপনার বাবা মা ভাই বোন যারা আশপাশ ছিল তারা আপনাকে সহযোগিতা করেছে, তারপর কিন্তু আপনি এগিয়ে গেছেন, আপনি হাঁটতে পেরেছেন। সুতরাং আপনি ধরেই নেবেন যে আপনি অনেকবার পড়বেন, এই যে সফলতার যে যাত্রাপথে আপনি অনেকবার পড়ে যাবেন, এটাই স্বাভাবিক। কেমন? এবং অনেকবার যতবার পড়বেন ততবারই আপনি সেখান থেকে শিখবেন যে এইভাবে হাঁটবো না, এইভাবে হাঁটলে আমি পড়বো, এই কাজটি করবো না, এই কাজটি করলে আমার ফলাফল ঠিক হচ্ছে না। সুতরাং এই প্রত্যেকটা পড়ে যাওয়া, প্রত্যেকটা অভিজ্ঞতা আপনার জন্য কিন্তু একটা চমৎকার ফলাফল বয়ে আনবে। সুতরাং আটকে গেলে, থেমে গেলে, বাধা পেলে থেমে যাওয়ার কিছু নাই বা মন খারাপ করবার কিছু নেই। কেমন? আরেকটি কথা মাথায় রাখতে হবে যখন আপনি এই সফল হওয়ার পেছনে সময় দিচ্ছেন, কষ্ট করছেন, যে আপনি যদি আপনার ইনকাম বাড়াতে চান, আপনার আয় বাড়াতে চান, সেটা ব্যবসা থেকে হোক বা চাকরি থেকে হোক, তাহলে আপনি এখন যা করেন তার চেয়ে কিছু একটা অন্য কিছু অ্যাড করতে হবে বা বেশি করতে হবে। আপনি এখন যা করেন তার কিছু একটা আপনাকে অ্যাড করতে হবে, আরো কিছু ভ্যালু অ্যাড করতে হবে, অথবা আপনাকে অবশ্যই অন্য কিছু করতে হবে, কিছু বদল করতে হবে। তা না হলে কিন্তু আপনার ইনকাম বাড়বে না। আপনার এখন যা ইনকাম এটা হচ্ছে আপনার বেস, আপনার বটম লাইন। হ্যাঁ, এর বাইরে যদি আপনি যেতে চান, এর উপরে যেতে গেলে আপনাকে অবশ্যই আরো কিছু করতে হবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এবং আপনাকে সবসময় মোটিভেটেড থাকতে হবে নিজে নিজে, কারণ আপনাকে সবসময় মোটিভেশন দেওয়ার মতো কেউ নেই। ঠিক আছে? যেহেতু আপনার স্বপ্ন, সুতরাং সেই স্বপ্ন আপনাকে মোটিভেটেড করবে। যদি স্বপ্নটা আপনার লেখা থাকে, যেটা আমরা বলেছিলাম আগে, যদি আপনি স্বপ্নটা কেন লিখেছেন বা কেন ওই স্বপ্নটা আপনার, সেই কারণটা আপনার জানা থাকে, ফলাফল যেটা হবে সেটার অনুভূতি যদি আপনার থাকে, তাহলে মোটিভেশন এমনিতেই আসবে। ঠিক আছে? এবং আপনি সব সময় এই মাইন্ডফুলনেসে থাকবেন যে আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করছেন, আপনি আপনার স্বপ্নের জন্য কাজ করছেন। সবসময় যদি এই ফ্রেমওয়ার্কে থাকে, তাহলে এই স্বপ্ন 24 ঘন্টা আপনার ভেতরে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস তৈরি করে দেবে। কেমন? আপনার যে গুণগুলো আছে সেখানে কিছু গুণ আছে খুবই মানে শক্তিশালী। সেই গুণগুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই গুণগুলোর সঠিক ব্যবহার করতে হবে জায়গা মতো। কেমন? সেই গুণগুলোকে যদি একটু পলিশ করে নেওয়ার ব্যাপার থাকে, তাহলে একটু পলিশ করে নিতে হবে। পলিশ করে নিলেই কিন্তু আপনি অনেক বেশি খুব ভালো করতে পারবেন। মনে করেন যে খুব ভালো একটা ছুরি, বলি ছুরি, কিন্তু অনেক দিন ব্যবহার হয় নাই, তার ধার কিন্তু থাকে না। আপনারা জানেন কি জানি না, ছুরি যদি ব্যবহৃত না হয় সে ভোঁতা হয়ে যায়। কেমন? যে ছুরি যত ব্যবহৃত হবে তত সে ধার থাকে, ধার করতে হয় তাকে মাঝে মাঝে, কিন্তু একদম ব্যবহার না করে রাখলে ছুরির কিন্তু ধার থাকে না। তেমনি আপনার যে ধার, আপনার যে ভার, সেটাকে আপনার কন্টিনিউয়াস একটা ইয়ের মধ্যে রাখতে হবে, একটা পরিচর্যার মধ্যে রাখতে হবে আপনার গুণগুলো। ঠিক আছে? এরপরে যেটা করতে হবে যে আপনার সবসময় খুব খোলা মনে খুঁজতে হবে যে কারা আপনার স্বপ্নে আপনাকে সহযোগিতা করতে পারে, কাদের সাপোর্ট আপনার দরকার। সেই মানুষগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা আপনাকে করতে হবে, সেই মানুষগুলোর সাথে একটা যোগাযোগ তৈরি করবার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। হ্যাঁ, যদি মনে করেন যে না, আপনি মনে করেন যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, কিন্তু আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি কাউকে চেনেন না, তাহলে আপনাকে কাউকে খুঁজে বের করে গিয়ে বলতে হবে যে ভাই, আমি আপনার এখানে ফ্রি কাজ করব। আপনাদের আশেপাশে বা আপনার পরিচিত অপরিচিতর মধ্যে যে কাজটি আপনি করতে চান, সেই কাজটি শিখবার জন্যে যাদের কাছে যাওয়া দরকার তাদের কাছে আপনাকে যাওয়ার চেষ্টা করতে হবে। কেমন? কিছু জিনিস শেখার জন্য আসলে আমাদেরকে অন্য মানুষের কাছে যেতে হয়, তো সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা করবার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। এবং আপনার আশেপাশে যারা আছে
আপনার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে যারাই আছে তাদের সাথে একটু বলে রাখা, তাদেরকে ইনভলভ করা যে আপনি নতুন কিছু করতে চাচ্ছেন, আপনি একটা অন্যরকম কিছু করতে চাচ্ছেন, আপনি একটু ভালো কিছু করতে চাচ্ছেন, যাতে তারা আপনাকে সাপোর্টটা করে। তারা সাপোর্টটা করলে এটা খুব সুবিধা হয়। কেমন? আরেকটি জিনিস আমাদের জানতে হবে, আপনাকে জানতে হবে যে সময়ের সর্বোত্তম ব্যবহার সেটা আমাদেরকে শিখতে হবে, যে আমি আমার সময়টাকে কি করে ব্যবহার করব। এটা নিয়ে আমরা সম্পূর্ণ একটা দিন পুরো আলোচনা করব, আরেকদিন খেয়াল রাখবেন কবে করছি, কিন্তু সময়টা আমাদের বুঝতে হবে। আমাদের যদি আজকের সময়টা যদি আমরা খুব ভালোভাবে ব্যবহার না করি, তাহলে কালকের ফলাফলটা ভালো হবে না, এটা হতে পারে না। এবং সময় যেহেতু আমাদের খুব সীমাবদ্ধ, 24 ঘন্টায় দিন, আমাকে 24 ঘন্টার সময়টা অত্যন্ত ইফেক্টিভভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সময় নিয়ে আমাদের একদিন আলোচনা করতে হবে। এবার একটি মজার বিষয়, এটি একটু লিখে রাখতে হবে যে আমাদের শিখতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি করে না বলতে হয়। আমরা যেন দরকার হলে না বলতে পারি। মনে করেন যে আমি এখন আমার স্কেজুল করা আছে যে 5টা থেকে 6টা আমি একটা অনলাইন কোর্স করব, ক্লাস করব। আমার বন্ধু এসে বলল চল দোস্ত আজকে চা খেয়ে আসি। হ্যাঁ, আমিও দোস্তাকে ওকে খুব পছন্দ করি, আমি যেতে চাই তার সাথে চা খেতে, কিন্তু আমার কিন্তু গেলে হবে না। আমি যদি আমার এই যে নিজের সাথে যে কমিটমেন্ট করেছি 5টা থেকে 6টা ক্লাস করব, সেই ক্লাসের সময়টা যদি আমি ব্রেক করি, একবার যদি ব্রেক করি, তাহলে আমি বারবার ব্রেক করা শুরু করব। সুতরাং তাকে বলতে হবে যে দোস্ত থ্যাংক ইউ ভেরি মাচ, আমার একটু কাজ আছে খুব জরুরি, আমি 6টার পরে তোমার সাথে চা খেতে যাব। তাতে যদি সে রাজি না থাকে তাহলে আপনার কিছু করার নেই। সুতরাং আপনার সময়ে যারা ভাগ বসায় তাদেরকে দরকার মতো, প্রয়োজন মতো বিনয়ের সাথে আমাদেরকে না বলা শিখতে হবে। না বলাটা এরকম না যে খুব অ্যারোগেন্টলি বলতে হবে, না বলাটা একটা তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এই কারণে আমি না করছি, এবং এর অল্টারনেটিভ যদি এটা দেওয়া যায় যে না আমি এখন না করছি কিন্তু আমি পরে তোমার এই অনুরোধটা শুনবো, তাহলে তাদের কিন্তু মন খারাপ করবার কিছু নেই। অবশ্যই না, কেউ যদি আপনাকে বলে চলো আমরা একটু ড্রিঙ্ক করে আসি, তাহলে আপনার নাটা কিন্তু চূড়ান্ত না হবে যে আমি যাবো না। যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আপনার এই কাজগুলোকে না করবে, তাই না? সুতরাং আমাদেরকে না বলা শিখতে হবে। কখনো কখনো নিজেকেও না করতে হবে যে না তুমি এখন বাইরে যাবে না, তোমার এখন পড়াশোনা করার কথা, না তুমি এখন এই জিনিসটা করবে না, তোমার এখন ব্যায়াম করার কথা। আপনাকে আপনার বলতে হবে, আপনাকে শাসন করতে হবে। কেমন? কারণ আমরা সবাই খুব স্বাধীন, কিন্তু আমাদেরকে শাসন আমাদেরকে করতে হবে। ঠিক আছে? আরেকটি বিষয় আছে এই নায়ের সাথে আসে, সেটা হচ্ছে যে সে নো টু গুড সো ইউ ক্যান এমব্রেস দ্য গ্রেট। নো টু গুড সো ইউ ক্যান এমব্রেস দ্য গ্রেট, মানে আপনি যদি সব মিডিওকার বিষয়গুলোকে ইয়েস বলে ফেলেন, তাহলে আপনি কিন্তু গ্রেট জিনিসটাতে আর যাবেন না। কেমন? তার মানে আপনি যদি অল্পতে সন্তুষ্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনি আরো ব্যাপক কিছু করতে পারবেন। সুতরাং আপনার অল্প জিনিস, যেটা মিডিওকার জিনিস, তাকে আপনি হ্যাঁ না বলে অপেক্ষা করেন আরো ভালো কিছুর জন্য। কেমন? তাহলেই কিন্তু আপনি বড় কিছু, ব্যাপক কিছু পাবেন। ঠিক আছে? সো ইউ হ্যাভ টু সে নো টু গুড সো ইউ ক্যান এমব্রেস দ্য গ্রেট। যদি দেখেন আশেপাশে এমন একজন মানুষ আছে বা এমন একটা বলয় আছে, এমন একটা সার্কেল আছে যেখানে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাকে তারা গাইড করবে, শেখাবে, তাহলে সেই ছায়ায় চলে যান। সেই যে তাদের যে ছায়াটা, সেখানে গেলে আপনার অনেক লাভ হবে, এবং তার জন্য যদি কিছু সময় দিতে হয় আপনি দিন, কারণ সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে। যদি সম্ভব হয় তাহলে আপনি একজন কোচ আমার মতো বা অন্য কাউকে নিতে পারেন। পৃথিবীতে যত বড় খেলোয়াড় আছে সবার একজন কোচ আছে। তার মানে এই না যে তাদের কোচরা তাদের থেকে ভালো খেলে, কিন্তু কোচ লাগে। কারণ আপনার কাজগুলো
আপনি করতে করতে যেটা করবেন সেটাই একটা প্লাটোর মধ্যে পড়ে যাবে। কেমন? এটাকে ভাঙার জন্য আপনার আরেকজন মানুষ দরকার যে আপনাকে পুশ করে আরেকটু দূর নিয়ে যাবে, আরেকটু দূর নিয়ে যাবে, আরেকটু দূর নিয়ে যাবে। কেমন? সুতরাং আপনার একজন কোচ হলে খুব ভালো। যদি আপনি সরাসরি কোচ না পান তাহলে অনলাইনে কোচ নিতে পারেন। যদি অনলাইনে কোচ না পান তাহলে আপনি কারো ভিডিও ফলো করতে পারেন, কারো গাইডলাইন ফলো করতে পারেন, কোনো বই পড়ে সেই বই অনুযায়ী চলতে পারেন। বাট ইউ নিড এ কোচ টু ইমপ্রুভ ইউরসেলফ। ইউ নিড এ চেকলিস্ট টু ইমপ্রুভ ইউরসেলফ। ইউ নিড এ গাইডেন্স টু ইমপ্রুভ ইউরসেলফ। কেমন? আরেকটি কাজ করা যায় এই কোচিংয়ের সাথে সাথে, যে আপনার সাথে যদি সমমনা কাউকে পান তাহলে দুজনে মিলে কাজটা করেন। তাহলে আপনার দুজনকে অ্যাকাউন্টেবিলিটি থাকা যায়, যে সে আপনাকে চেক করবে, আপনি তাকে চেক করবেন। এই তোমার এটা করার কথা ছিল, তুমি কি করছো? ঠিক আছে, বলো কি কি করছো। একই সাথে আমার এটা করা ছিল, দোস্ত আমি এটা করছি, দেখো এই করছে। কেমন? নিজেদেরকে চেক করা। চেক না করলে কিন্তু যদি জবাবদিহিতা না থাকে তাহলে খুব কঠিন নিজেকে নিয়ে কাজ করা। কেমন? আমরা আরেকটি কাজ করি আমাদের এখানে, একটা হলো মাস্টার মাইন্ড গ্রুপ। আমরা কয়েকজন মিলে 8-10 জন মিলে বসে আলোচনা করি প্রতি সপ্তাহে একবার। কার কি কমিটমেন্ট আছে ফর নেক্সট উইক আমরা সেটা করি, এবং পরের সপ্তাহে এসে সে কমিটমেন্ট অনুযায়ী কাজ হয়েছে কিনা হিসাব দেই। নিজেরাই নিজেদের হিসাব নেই, নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করি, নিজেরাই নিজেদের মধ্যে ডিসকাস করি, এবং আমরা নিজেদেরকে উন্নত করার চেষ্টা করছি। সেটা আমরা এখানে করি। আপনি যদি আমার সাথে যোগ দিতে চান আমাদেরকে জানাবেন। কেমন? আমাদের ভেতরে সমস্ত কিছুর উত্তর আছে। আপনার ভেতরে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে, যদি আপনি সেই উত্তরটা খুঁজবার প্রক্রিয়াটা শিখে নেন। সমস্ত কিছুর উত্তর আছে আপনার ভেতরে। কি করতে হবে, কেন করতে হবে, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা ভুল, সমস্ত কিছুর উত্তর আছে। কিন্তু প্রশ্ন আছে, এটা আছে আপনার ভেতরে। তা আপনি যদি ভেতরে না যান তাহলে আপনি খুঁজবেন কোথায়? বাইরে তো খুঁজে পাচ্ছি না। আমরা সমস্ত কিছু বাইরে খুঁজছি, কিন্তু আমাদের উত্তরটা হচ্ছে ভেতরে। আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ সম্পূর্ণ করে, সৃষ্টিকর্তা সম্পূর্ণ করে তৈরি করেছেন। আমাদের সব কিছু দিয়েছেন যা যা আমার দরকার। সুতরাং এটা খুঁজতে গেলে আমাকে ভেতরে যেতে হবে। ঠিক আছে? একটা ছোট্ট গল্প বলি আমি, এটা বোঝাবার জন্য। গল্পটা তো অনেকে জানেন, তবু বলছি, গল্পটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কি বলছে। আমরা ছোটবেলা পড়েছি গল্পটা। নাসিরউদ্দিন হোজ্জা নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি নিজেকে তাকে সবাই খুব জ্ঞানী মনে করতেন। তো তার বইটা আমার খুব মজা লাগতো, আমি পড়তাম। তো সে নাসিরউদ্দিন হোজ্জা একদিন বাড়ির সামনে ল্যাম্পপোস্টের নিচে কি যেন খুঁজছে। সে ল্যাম্পপোস্টের নিচে খুঁজছে। তো তার যে পড়শি, তারা এসে একজন এসে জিজ্ঞেস করলো যে নাসিরউদ্দিন তুমি কি খোঁজো? বলে যে আমার একটা সুই পড়ে গেছে, আমি খুঁজছি। তখন সেই পড়শিটাও যেহেতু নাসিরউদ্দিনকে পছন্দ করে, সুইটা খোঁজা শুরু করলো। তারপরে আরেকজন পড়শি আসলো, সেও জিজ্ঞেস করলো তোমরা কি খোঁজো? নাসিরউদ্দিনের একটা সুই পড়ে গেছে, এটা আমরা খুঁজছি, খুব দরকার। সেও খোঁজা শুরু করলো। তো এরকম করতে করতে প্রায় 8-10 জন মানুষ খুঁজতেছে সুইটা, যেহেতু নাসিরউদ্দিনের সুই হারিয়ে গেছে, ওখানে খুঁজতেছে। এবার ওই 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 মহল্লার একজন বয়স্ক মানুষ ছিলেন, তিনি যাচ্ছে। তিনি জিজ্ঞেস করছে তোমরা সবাই মিলে কি করছো? বলে এরকম যে নাসিরউদ্দিনের একটা সুই পড়ে গেছে, আমরা সেটা খুঁজছি। তো উনি গিয়ে নাসিরউদ্দিনকে জিজ্ঞেস করলেন, নাসিরউদ্দিন তোমার সুই কোন জায়গাটায় পড়ছে বল? নাসিরউদ্দিন বললো যে আমার সুইটা আমার ঘরের ভিতরে পড়েছে। তো তোমার ঘরের ভিতরে পড়লে তুমি এখানে কেন খুঁজতেছো? বলে যে ঘরের ভিতরে তো লাইট নেই, আলো নাই, এখানে ল্যাম্পপোস্টের আলো আছে, আমি এই জন্য এখানে খুঁজতেছি। খেয়াল করে দেখেন, খুব হাসির একটা গল্প, কিন্তু এর মধ্যে একটা অসম্ভব জোরালো একটা বক্তব্য আছে। প্রথম হচ্ছে যে আমরা শুধু একবার শুনেই কাজটা করা শুরু করছি, বাছ বিচার না করে। বেশিরভাগ সবাই আমরা তাই করছি, ফলো করছি একজন আরেকজনকে, মনে করছি এটাই বুঝি কাজ, এই যে সুই খোঁজাটাই বুঝি কাজ। কিন্তু একটু দাঁড়িয়ে চিন্তা করলাম না যে পেছনে আর কি করা যেতে পারে, একটু ইনভেস্টিগেশন করা,
যে আর কি যেতে পারে, যে ঠিক আছে যেটা বয়স্ক লোকটা করেছে। কেমন? তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনাদের শান্তি এবং সফলতা দুটোর সমস্ত স্তর আপনার ভেতরে আছে। আপনাকে শুধু শিখতে হবে কি করে আপনি ভিতরে যেতে পারেন, কি করে নিজের উত্তরগুলো সেখান থেকে তুলে আনতে পারেন। আমার সাথে যদি থাকেন, আমার সাথে কথাগুলো যদি শোনেন, মেডিটেশনগুলো যদি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি এই কাজটি শিখে যাবেন। ঠিক আছে? সুতরাং শুনতে থাকেন। একবার যদি আপনি শিখে যান যে কি করে আপনি নিজের ভেতরে যেতে পারেন, তাহলে আপনার সমস্ত কিছুর উত্তর সেখানে আপনার জন্য জমা আছে। ঠিক আছে? এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নিজের ভেতরে উত্তর খোঁজার মতো। কি সেটা? আপনাকে নিজের সাথে নিজে অনেস্ট হতে হবে। যেটা আপনি জানেন জানেন, যেটা জানেন না, এই অনেস্টিটা আপনার মধ্যে নিজের সাথে নিজে যখন কথা বলবেন নিয়ে আসতে হবে। যে হ্যাঁ আমি এটা ভালো, আমি এটা খারাপ, হ্যাঁ আমি এটা, তা নিয়ে নিজেকে বিট আপ করা দরকার নেই, ছোট করা দরকার নেই, কিন্তু নিজের সাথে নিজে অনেস্ট হতে হবে যে আমি যাওয়ার কথা ছিল যাই না, এটা আমার দোষ। আমার করার কথা ছিল আমি করি না, এটা আমার দোষ, এটা আমার সীমাবদ্ধতা। কেমন? আপনি যতক্ষণ না নিজের সাথে নিজে অনেস্ট হবেন, ততক্ষণ কিন্তু পৃথিবীর কেউ আপনার কোনো কিছু ভালো করে দিতে পারবে না। কেমন? খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনি নিজের সাথে নিজে অনেস্ট হবেন। আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, যেটা হলো সময়ের সাথে রিলেটেড, যেটা আমরা আগে বলেছি, সেটা হচ্ছে আমাদেরকে এখানে থাকতে হবে, এই মুহূর্তে। আমাকে শিখতে হবে যে এই মুহূর্তে আমি কি করে বাঁচি, এই মুহূর্তে আমি কি করি, এই মুহূর্তে আমার কাজ কি। কারণ এই মুহূর্ত ছাড়া আমার আর কোনো মুহূর্ত নেই। কেমন? আপনি এই মুহূর্তে আমাকে শুনছেন, আর বাদ বাকি সব মিথ্যা। আপনি আমাকে শুনছেন, আমাকে শুনে আপনি কি করবেন সেই স্বাধীনতা আপনার আছে। আপনি চাইলে আমাকে শুনে কাজগুলো করতে পারেন, আপনি চাইলে আবার অন্য সব কিছুর মতো ভুলে যেতে পারেন। কিন্তু সম্ভাবনা কিন্তু আছে, এই যে আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে শুনছেন, এটা আপনার জন্য একটা সম্ভাবনা, বিরাট সম্ভাবনা আপনার জীবনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। কেমন? সুতরাং আপনি কি সিদ্ধান্ত নেবেন তার উপর নির্ভর করছে আপনার ফলাফলটা কি হবে। ঠিক আছে? নিজের সাথে নিজের মাঝে মাঝে কঠিন কথা বলতে হবে, নিজেকে শাসন করতে হবে দরকার হলে, সেটাও খুব খুব দরকার। তারপর হচ্ছে যে নিজের প্রতি যদি কোনো ডাউট আসে, কোনো বিশ্বাসে যদি কোনো কিছু আসে যেটা মনে হচ্ছে যে নেগেটিভ, তাহলে সেটাকে পজিটিভ করা শিখতে হবে। আমরা যে প্রথম 2-3 দিন করেছি যে কিভাবে আমরা মাইন্ডটাকে চালাবো, সেই চালানোটা যখন শিখে যাব তখন কিন্তু আমাদের নেগেটিভ চিন্তা আর থাকবে না, এটা পজিটিভ আমরা করে ফেলতে পারবো। কেমন? নিজের সাথে যে কমিটমেন্টগুলো আপনি করবেন সেগুলো আপনাকে রাখতে হবে। আপনি যদি বলেন যে আজকে থেকে আপনি প্রতিদিন সকালবেলা 15 মিনিট এই কাজ করবেন, তাহলে আজকে থেকে 15 মিনিট এই কাজ করবেন। এই জন্য নিজের সাথে কমিটমেন্ট করার আগে চিন্তা করেন যে আপনি কতটুকু করতে পারবেন। অনেক বড় কমিটমেন্ট করে লাভ নেই, আপনি ছোট ছোট কমিটমেন্ট করেন, একটা একটা করে হ্যাবিট তৈরি করেন। একসাথে অনেক কিছু ভেবে ফেললে কিন্তু হবে না, কারণ আপনি হাল ছেড়ে দিবেন, তাই না? সুতরাং আপনাকে কমিটমেন্ট করতে হবে ছোট ছোট, এবং সেটা যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আরেকটা অ্যাড করতে হবে। আপনার নিজেকে উন্নত করার জন্য আপনার সামনের সারা জীবনটা পড়ে আছে। সুতরাং আপনি একদিনে যেতে হবে না, আস্তে আস্তে হবে। সুতরাং আপনাকে আস্তে আস্তে করতে হবে। কেমন? এবং আপনাকে পুরো যে ফাইন্যান্স আপনার আছে সেইটা খুব সচেতন হতে হবে। কি সেটা? যে আপনার ব্যয় যেন কখনোই আপনার আয় থেকে বেশি না, আপনার ব্যয় যেন কখনোই আপনার আয় থেকে বেশি না। এখন দুইভাবে আপনি আপনার এই ফাইন্যান্সটা ঠিক করতে পারেন। এটা হচ্ছে ব্যয়টাকে যথাসম্ভব কমিয়ে, আর এটা হচ্ছে আয়টাকে যথাসম্ভব বাড়িয়ে। অনেক সময় ব্যয়টা কমানো সম্ভব, কিন্তু বাজারের যে অবস্থা অনেক সময় সম্ভব না। কিন্তু আয়টা বাড়ানো খুবই সম্ভব, কারণ আয়টা বাড়ানোর পুরো
বিষয়টা নির্ভর করছে আপনার উপরে যে আপনি কি কন্ট্রিবিউট করতে পারেন, আপনি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারেন, আপনি নতুন কি শিখতে পারেন, কি শিখেছেন, নতুন কি করতে পারেন যেটাতে আপনাকে আরো বেশি ইনকাম দিতে পারে, সেটা ব্যবসা হোক চাকরি হোক, এইটা কিন্তু আনলিমিটেড। আমরা দেখেছি, আমরা পড়েছি, মানুষ অনেক অল্প জায়গা থেকে অনেক উপরে উঠে গেছে, তাই না? এরকম অনেক মানুষের ইতিহাস আছে। সুতরাং আপনি তাদের মধ্যে একজন হতে পারেন। সুতরাং ব্যয়টা বাড়ানো সম্ভব, কিন্তু যতক্ষণ না আয় বাড়ছে ততক্ষণ ব্যয়টাকে যেন অবশ্যই এমন একটা জায়গায় রাখতে হবে যেন আপনার জন্য কোথাও কোনো লোন না থাকে, ঋণ না থাকে। ঋণগ্রস্ত না হওয়াটা খুব জরুরি, কারণ ঋণ হচ্ছে একটা চাপের মতো। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, এটা আপনার উপর একটা অদৃশ্য চাপ তৈরি করে রাখবে সবসময়, যেটা আপনার কিন্তু আপনার এনার্জি নষ্ট করবে, আপনার ভেতরে যে উচ্ছ্বাস সেটা নষ্ট করবে, নিজেকে নিজের কাছে ছোট করে ফেলবে। সুতরাং ঋণ মুক্ত হওয়া বা ঋণ না থাকাটা একটা অসম্ভব রকমের স্বাধীনতা। কেমন? এই সামাজিক কর্মকাণ্ডে আপনি যে কাজটা করবেন, নিজের জন্য যতটুকু সময় ঠিক করেছেন আপনি, ডেলি 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, যেটা আপনি ঠিক করেছেন সেইটা কখনো ব্রেক করবেন না। তার মানে নিজেকে আপনি যা দেবেন বলেছেন সেটা আপনি অবশ্যই দেবেন, কারণ পৃথিবীর অন্য সবাই আপনার সময় ভাগ বসাবার জন্য তৈরি, আমিও তাই করছি। কিন্তু আপনি যে আপনার সাথে নিজের সাথে যে কমিটমেন্টটা করবেন যে আমি এখন থেকে 1 ঘন্টা সময় দেবো নিজেকে আমার স্বপ্নের জন্য, মানে আপনার স্বপ্নের জন্য, সেটা আপনি কখনো ব্রেক করবেন না, নো ম্যাটার হোয়াট। এরকম একটা জায়গায় আপনাকে বিশ্বাসটাকে স্থাপন করতে হবে, ঠিক আছে? আরেকটি কাজ করতে পারেন, যেটি অসম্ভব রকমের একটি ব্যবসা সফল কাজ। কি সেটা? যে একটা পোর্শন আপনার আয়ের যদি সম্ভব হয় আপনি দান করে দেবেন, কিন্তু এই দানের একটা শর্ত আছে, সেটা হচ্ছে দানটা প্রচার বিমুখ হতে হবে, প্রচার উন্মুখ দান হলে হবে না। আপনি যদি প্রচার না করে দান করতে পারেন, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি তার 10 গুণ 100 গুণ আপনার কাছে কোথাও থেকে ফেরত আসবে। কিন্তু যখন আপনি প্রচার করে দেবেন তখন কিন্তু আপনি প্রচার পেয়ে গেলেন, ওই দানের আর মহত্ব কিন্তু আপনি খুঁজে পাবেন। যে এখন আমরা যে ফেসবুকে দেখছি না, এগুলো কিন্তু হচ্ছে না, এগুলো গিভ এন্ড টেক হচ্ছে। আমি আপনাকে 1 টাকা দিচ্ছি, আপনি আমাকে 1 টাকা দিচ্ছেন। আপনি যখন দান করে একটা ছবি ফেসবুকে দেবেন, আপনি অলরেডি প্রচার পেয়ে গেলেন। তো এর চেয়ে বেশি এটা কিন্তু 10-fold হয়ে আপনার কাছে আসবে না। আসবে তখন যখন আপনি দেবেন আনকন্ডিশনালি। দুটো জিনিস আমাদেরকে আনকন্ডিশনালি করতে হবে যদি আমরা অনেক বেশি চাই। একটি হচ্ছে দান, একটি হচ্ছে লাভ, ভালোবাসা। আমরা যখন আনকন্ডিশনাল লাভ দিতে পারবো মানুষকে, ভালোবাসা দিতে পারবো আনকন্ডিশনাল, তখন অনেক বেশি ভালোবাসা পাবো। আর আনকন্ডিশনাল দান করতে পারলে সেটা অনেক বেশি ফেরত আসবে। সুতরাং আপনাকে আনকন্ডিশনাল এবং প্রচার বিমুখ দান করা শিখতে হবে। যতটুকু আপনি 1 টাকা দেন, সমস্যা নেই, 10 টাকা দেন, আপনার 10 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি 10 টাকা। এরকম না যে আমি বলছি না যে আপনি আপনার ইনকাম পুরোটা মানুষকে দিয়ে দেন, তা আমি বলছি। আপনি আপনার সামর্থ্য যেটা করলে আপনার কোনো গায়ে লাগবে না, সেইটুকু আপনি নীরবে করে যান, করতে থাকেন যতটুকু পারেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এমন জায়গায় করেন, এমনভাবে করেন যেন সেটার একটা কাজে লাগে এবং আপনি প্রচার চান, তাহলে আপনি এটা পাবেন আর কি। কেমন? আরেকটি কাজ আমরা করতে পারি যদি আমরা অনেক বেশি ফেরত চাই, সেটা হচ্ছে সেবা করা, মানুষের সেবা করা, পশু পাখির সেবা করা। কেমন? এবং আপনি যখন মানুষকে হেল্প করবেন তখন অনেক অচেনা মানুষ কোনো এক সময় সে আপনাকে হেল্প করবে। কেমন? এটা হচ্ছে পৃথিবীর ধর্ম, যে ইউ গিভ মোর, ইউ গেট মোর। ঠিক আছে? সেটা আমাদের করতে পারি। আর সব কিছুর পরে যেটা করা দরকার, আপনাকে সমস্ত লিখিতকে
কিছু একটা জিনিস এখন শুরু করতে হবে যে আমি এইটা করবো। এত কিছু অনন্ত সাহেব বলেছে, এত কিছু বলেছে, এটা বলেছে, এটা করবো, কিন্তু একটা জিনিস আমি করবো, সে একটা আপনাকে আজকে থেকে শুরু করতে হবে। আপনি সিদ্ধান্ত নেন। অনেকগুলো কথা বলেছি, গত 8 দিন ধরে কথা বলছি 1 ঘন্টা করে। আপনি এর মধ্যে শুনে একটা কিছু ঠিক করেন যেটা আপনি আজকে থেকে করবেন, এখন থেকে করবেন। যদি আপনি এখন থেকে না করেন কিছু, আমার ধারণা আপনার কিছুই করা হবে না। কারণ একটু পরে আমরা বাঁচবো কি বাঁচবো না তার কোনো নিশ্চয়তা নেই, তাই না? সুতরাং আপনাকে এখন থেকে করতে হবে। এবং আপনি যদি নিজেকে উন্নতি করতে পারেন তাহলে আমার দেশ উন্নত হবে। দেশের প্রতিটা মানুষ যদি নিজেকে একটু একটু করে উন্নত করতে পারে তাহলে আমার সারা দেশ বদলে যাবে। এবং আপনি জানবেন যে আপনি যত কিছুর মালিকই হন, যত বড়লোকই হন, যত কিছু উন্নতি করেন, তাতে পৃথিবীর কোথাও কোনো কিছু কমতি পড়বে না। পৃথিবীর যা আছে তাই থাকবে, শুধু আপনি আপনার জায়গাটাকে একটা নতুন লেভেলে নিয়ে যাবেন। আমরা সবাই মিলে যদি একটু একটু করে উন্নত হই, আমার এই সোনার দেশ, আমার বাংলাদেশ উন্নত হবে। কেমন? এখানে স্বার্থপরতার কিছু নেই, সবাই মিলে দেশ, সবারটুকু মিলিয়ে দেশ। এবং আপনার সাথে আমি কথা বলছি ঠিক ওই জায়গা থেকে যে আমার দেশ যেন একটু উন্নত হয়। তো এই জন্য আপনাকে একটু উন্নত করতে হবে। খেয়াল করে দেখেন যে আমরা দুটো জায়গা থেকে প্রচুর আমাদের অর্থনীতির টাকা যোগ হয়। একটি হচ্ছে আমাদের শ্রমিকরা বিদেশে কাজ করে, আর একটি হচ্ছে আমার শ্রমিকরা গার্মেন্টসে কাজ করে। কিন্তু যারা বিদেশে কাজ করে আমাদের শ্রমিকরা, তারা খুব কম পয়সার কাজ করে, ঠিক আছে? কিন্তু এরাই যদি একটু টেকনিক্যালি নলেজেবল হতো, একটু টেকনিক্যালি তাদের নো হাউটা আমরা দিতে পারতাম, তাহলে এরাই কিন্তু গিয়ে কাজ করতো, অনেক গুণ বেশি টাকা আনতে পারত। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিও, আমি তো অনেক গার্মেন্টসে কাজ করি, আপনারা জানেন যে আমরা যেই প্রোডাক্টগুলো বেশিরভাগ আমরা করছি সেগুলো হচ্ছে লো এন্ডের প্রোডাক্ট। আমাদের ডাইভার্সিফিকেশন কম, আমাদের হাই এন্ডের প্রোডাক্ট কম, আমাদের বেশি লাভের প্রোডাক্ট আমরা করতে পারি না, স্পেশালিটি প্রোডাক্ট আমরা করতে পারি না তেমন সবাই, কেউ কেউ পারি, কিন্তু আমরা লো এন্ডের আছি। কিন্তু আমরা এই একই মানুষ যদি অন্য একটু হাই এন্ডের কাজ করে, তাহলে কিন্তু আমাদের আরো বেশি ইনকাম হওয়ার কথা। কেমন? এই যে ম্যানুফ্যাকচারিং, এটা যদি আমরা এখন গার্মেন্টসের সাথে যদি আমাদের লেদার ইন্ডাস্ট্রি যোগ হচ্ছে, কিছুদিন পরে আমাদের ইলেকট্রনিক্স যোগ হয়, কার ইন্ডাস্ট্রি যোগ হয়, আমাদের অ্যাপ্লায়েন্সেসগুলো একটু ভালো হয়, তাহলে কিন্তু আমাদের অনেক দূর যাওয়ার সুযোগ আছে। আমরা কাজ কিন্তু সে অতটুকুই করবো, কিন্তু কাজের ভ্যালু একটা কি করছি সেটার উপর নির্ভর করছে আমার ফলাফল কি হচ্ছে। তা আমরা সবাই মিলে যদি আরেকটু বেশি ভালো করি, সবাই মিলে যদি একটু ভ্যালু অ্যাড করি, তাহলে বাংলাদেশের ইনকাম এখন যে 8% হচ্ছে, এটা 10% হতে বেশি দিন লাগবে না, লাগার কথা না। সো আপনি যদি এটা ভাববেন না যে আপনি নিজেকে উন্নত করলেন মানে স্বার্থপর হয়ে গেলেন, তা না। আপনি যত বেশি ইনকাম করবেন তত আপনার দেবার ইচ্ছা হবে, আপনি যত বেশি শিখবেন তত আপনি মানুষকে শেখাতে পারবেন, আপনি যত বেশি জানবেন তত বেশি মানুষ আপনার থেকে জানবে, তত বেশি মানুষ আপনাকে অনুসরণ করে শিখবে। এই জন্য বলছি, আসুন সবাই মিলে নিজেকে একটু উন্নত করি, সবাই মিলে নিজেকে পরের যে ধাপ সেখানে নিয়ে যাই। এবং এই কোয়ারেন্টাইনের সময় এটা কিন্তু একটা বিরাট সুযোগ, সময় আমাদের জন্য, যে আজকে থেকে আমি এটা কিছু করবো, দেখি কি করা যায়। কেমন? যদি আমার কাছ থেকে কোনো ব্যক্তিগত গাইডেন্স লাগে, আমাকে ইনবক্স করবেন বা আমাকে ইমেল করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমি তো হেল্প করবো মানে আমি আপনাকে তথ্য দেবো। আমার কাছে প্রচুর রিসোর্স আছে, প্রচুর টেমপ্লেটস আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এবং আপনি চাইলে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। আমাদের বাইরে এখন অনেক কিছু হচ্ছে, অনেক কিছুই আমার মন মতো হচ্ছে না, আমি কিছুই বদলাতে পারবো না, কিন্তু আমি কিভাবে রিঅ্যাক্ট করব বাইরের সাথে, সেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু আমার উপরে আছে, যে হাউ আই রিঅ্যাক্ট টু আদার্স। এই যে করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই ভয় পাচ্ছি এবং বাংলাদেশের অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে, এবং আমরা যদি নিউ ইয়র্ককে সামনে নেই বা স্পেনকে সামনে নেই, তাহলে দেখতে পাবো যে খারাপটা কত ভয়াবহ হতে পারে।
কিন্তু একই সাথে আমরা এটাও জানি যে ৮০% বেশি মানুষের কিছু হয় না, তারা মরে না, তারা নিজে নিজেই ভালো হয়ে যায়। এখন পর্যন্ত ৩ থেকে ৫% মানুষ মৃত্যুবরণ করে। ঠিক আছে, তাহলে আমরা ভয়ও পাবো, সাবধানও হব, নিজেকে প্রোটেক্ট করব, নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করব, আবার প্যানিক হব না। এটা হচ্ছে এখনকার জন্য বেস্ট সিনারিও। কেমন? এবং আমি একটা ব্যক্তিগত অনুরোধ করবো আপনাদেরকে যে ফেসবুকে যা কিছু দেখবেন প্রথম দিন সেটাকে লাইক বা ডিসলাইক করার কোনো দরকার নেই। কারণ কি সেই খবরটা উইদিন 3-4-5 ডেজ 7 ডেজের মধ্যে দেখবেন যে বদলে গেছে। কেমন? তো ফেসবুকের খবর আমি 7 দিনের আগে মাথায় নিই না। ভালো খবরও নিই না, কারণ সেটা মিথ্যা প্রমাণিত হতে পারে, খারাপ খবরও নিই না, কারণ সেটাও মিথ্যা প্রমাণিত হতে পারে। 7 দিন পরে বুঝে টুঝে আমার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যেটা আমার কাছে মনে হয় যে এটা গ্রহণযোগ্য, এটা পজিটিভ, সেটা নেই। বাদ বাকিগুলো আমি জাস্ট ফিল্টার আউট করি। কেমন? দ্যাট ইজ দ্য ওয়ে আই গোস। এবার আসি যে আপনাকে আপনার নিজের যে নিয়ন্ত্রণ আপনি নেবেন, কোন কোন এরিয়াগুলো আপনাকে ফোকাস করতে হবে। আপনাকে ফোকাস করতে হবে প্রথম হচ্ছে আপনার হেলথ। আপনার হেলথের উপরে আপনার প্রথম প্রায়োরিটি হতে হবে আপনাকে, নট দ্য ইনকাম, নট দ্য মানি। আপনাকে ঠিক করতে হবে যে হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল হেলথ দ্যাট ইউ ক্যান হ্যাভ, এবং সেটার জন্য আপনাকে কি করতে হবে। খুবই জরুরি একটা বিষয়, কারণ আপনার হেলথ যদি ঠিক না থাকে তাহলে আপনার সমস্ত আয়োজন কাজে লাগবে না। এটা আপনাকে বুঝতে হবে। এই যে একটা অসাধারণ যন্ত্র আপনাকে দেওয়া হয়েছে, শরীর এবং ব্রেন, চিন্তা করা যায় কত অসাধারণ এই যন্ত্র। আপনি যা কিছু খাচ্ছেন সেটা হজম হয়ে যাচ্ছে, আপনি যা কিছু শুনছেন সেটা আপনার ব্রেন থেকে প্রসেস হচ্ছে, আপনি কানে শুনছেন সেটা দেখছেন, আপনি কোনো কিছু বাঁকাতারা দেখছেন না, সব কিছু সোজা দেখছেন, আপনার চোখ সোজা করে ফেলছে, আপনি কালার দেখতে পাচ্ছেন, আপনি গন্ধ নিতে পাচ্ছেন, আপনি স্বাদ নিতে পাচ্ছেন। কেমন? এবং আপনার শরীর যা কিছু খাচ্ছে সেটা হজম হয়ে প্রসেস হয়ে যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস করছে না কি করে করতে হবে। তো এই হেলথটাকে আপনার একটা মিনিমাম কেয়ার দিতেই হবে। সেটা কতটুকু কি আপনি ঠিক করেন। কেমন? এবং হেলথকে কেয়ার করা খুব কঠিন কিছু না। হেলথের হিসাবটা খুব সোজা। আমি যদিও হেলথ এক্সপার্ট না, কিন্তু হিসাবটা বুঝি। হিসাবটা হচ্ছে যে ওই আমাদের আয় ব্যয়ের মতো, আপনার ক্যালোরি ইনটেক অ্যান্ড ক্যালোরি ইউজ, এই হচ্ছে আপনার হেলথ। যে আপনার কত ক্যালোরি আপনি খেলেন আর কত ক্যালোরি আপনি খরচ করবেন। যদি বেশি খান, খরচ কম করেন, তাহলে আপনি মোটা হয়ে যাবেন। আর যদি কম খেয়ে বেশি খরচ করেন, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না। আর দ্বিতীয় যেটা দরকার হেলথের জন্য, যে আপনার ক্যালোরির সোর্সগুলো কী কী। সেটা কি কার্বোহাইড্রেট, সেটা কি সুগার, সেটা কি ফ্যাট, নাকি সেটা কমপ্লেক্স কার্ব, নাকি প্রোটিন, নাকি ভিটামিন, না মিনারেলস। এইটা একটু ঠিকঠাক করে নিলে এনাফ, খুব বেশি কিছু করতে হবে না। এইটুকু করে তার সাথে 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা হাঁটাহাঁটি কিছু একটা অ্যাড করে দিলেই কিন্তু আপনার হেলথের ব্যাপারটা হয়ে গেল। আর সাথে পরিমাণ মতো পানি খাওয়া। কেমন? পানি কিন্তু আপনার শরীরের 72 ভাগ হচ্ছে পানি। পৃথিবীরও 3 ভাগ পানি, 4 ভাগের থেকে আপনার শরীরেরও 72 ভাগ পানি। সুতরাং সব কিছুর মধ্যে পানি। আপনি পানি দিয়ে আপনার অনেক রোগ আপনি শুধু ব্রিদিং করে, যেটা আমরা শেখাবো, আর পানি খেয়ে আপনি ভালো করে ফেলতে পারেন। টোটাল ব্রিদিং করে এবং পানি খেয়ে আপনি আপনার অনেকগুলো রোগকে কিন্তু ভালো করতে পারেন। সুতরাং হেলথ হতে হবে আপনার একটা এরিয়া যেখানে আপনি ফোকাস করবেন। কেমন? এবার আসি যে দ্বিতীয় কোন জায়গায় আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ নেবেন, যেটা আপনার সাকসেস এবং আপনার ফেইলিওরের দায়িত্ব আপনার। ঠিক আছে? আজকে পর্যন্ত যত সাকসেস হয়েছেন এর জন্য আপনাকে কংগ্রেচুলেশনস। আর যত ফেইলিওর হয়েছেন, সেই লার্নিং উইল গিভ ইউ মোর সাকসেস। ঠিক আছে? সুতরাং এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। আরেকটা দায়িত্ব নিতে হবে, সেটা হচ্ছে আপনার রিলেশনশিপ। যে আপনার রিলেশনশিপ টুয়ার্ডস আদার্স, এটার কোয়ালিটিটা আপনাকে একটু দেখতে হবে যে ওখানে কোনো কাজ করবার সুযোগ আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ইমপ্রুভ করতে হবে। মনে রাখতে হবে যে আপনি যে কমিউনিকেশন করছেন আরেকজনের সাথে,
যেটা অন্য কেউ বুঝতে পারছে না, তার দায় দায়িত্ব আপনার, কারণ আপনি বোঝাতে পারছেন না। কমিউনিকেশন ফেইলিওর হওয়ার মূল কারণ হচ্ছে যিনি কমিউনিকেশন করছেন তার বোঝাতে পারার ব্যর্থতা। যিনি বুঝতে পারছেন না তার এখানে কোনো দায় দায়িত্ব নেই। সুতরাং আপনাকে এইটা মাথায় নিতে হবে যে আমি যদি কিছু বিক্রি করতে পারছি না, তার মানে আমি এটার ভ্যালু মানুষের কাছে বোঝাতে পারছি না। আমি ভালো কাজ পাচ্ছি না কারণ মানুষকে আমি বোঝাতে পারছি না যে আমি তার জন্য ভ্যালু অ্যাড করতে পারি। আমি আমার ফ্যামিলিকে বোঝাতে পারছি না কারণ আমি তাদেরকে কনভিন্স করতে পারছি না, কারণ আমি তাদেরকে তাদের জন্য বেনিফিটটা বোঝাতে পারছি না। সুতরাং আপনি যদি কমিউনিকেশন করেন কারোর সাথে যে কোনো বিষয়ে, সেটা যদি অপরপক্ষ না বোঝে তার দায় দায়িত্ব তো আপনার। ঠিক আছে, এটা আপনাকে মাথায় নিতে হবে। আপনার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, এর দায় দায়িত্বটা আপনার। আপনাকে হিসাব করে বের করতে হবে যে হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর ফাইন্যান্সেস। কেমন যে বললাম যে আয় ব্যয় আপনাকে এই এটা তৈরি করতে হবে, গ্যাপটা তৈরি করতে হবে। বেশি আয় করে কম ব্যয় করে একটা সেভিংস রাখতে হবে, যেটা আপনার ভবিষ্যতে আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। কেমন? আপনাকে আপনার সমস্ত অনুভূতির দায়িত্ব নিতে হবে। আপনার সমস্ত অনুভূতি, ভালো এবং খারাপ, সেটা হয় আপনার চিন্তার কারণে। আপনার অনুভূতি ইজ এ ডিরেক্ট রেজাল্ট অফ ইউর থিঙ্কিং, যেটা আপনার যেটা জানা চিন্তা অথবা অজানা চিন্তা, ইউর কনসিয়াস মাইন্ড অর ইউর সাবকনসিয়াস মাইন্ড। তো আপনার সমস্ত ফিলিংস, এর সমস্ত দায় দায়িত্ব হচ্ছে আপনার, কারণ আপনি কিভাবে একটা চিন্তা করছেন। সেটা আমাদের সাথে থাকলে এবং আলোচনার সাথে থাকলে এগুলোর কিন্তু সমস্ত আপনি উত্তর পেয়ে যাবেন কিভাবে করতে হবে। কেমন? সো আমরা যে জিনিসগুলো আজকে কথা বললাম, আপনারা আরেকবার যদি শোনেন আজকে, যেহেতু থাকবে ফেসবুকে, একটু লিখে নিলে করতে হবে। যদি লিখে নেন কথাগুলো এবং সেই অনুযায়ী কোনো একটা জিনিস পছন্দ হয় আপনার, সেটা যদি আপনি করতে চেষ্টা করেন তাহলে খুব কাজে লাগবে আপনাদের। সো আমাদের সমস্ত যত পড়াশোনা করেছে সেখান থেকে একটা জিনিস আমি শিখতে পেরেছি যে আপনি যদি কোনো জিনিসকে করতে চান তাহলে সেটাতে প্রতি মনোযোগ দেয় এবং লেখা, তাহলে কাজগুলো পরিষ্কার হয়ে হবে। এই জন্য কিন্তু দেখেন যে সমস্ত বই, সমস্ত জ্ঞান, সমস্ত ধারণা সব কিছু লেখা আছে। কোনো কিছু কিন্তু মুখে মুখে হয় না, কারণ মুখে মুখে হলে কি হয় জানেন, বদলে যায়। আমি যে কথাগুলো আপনাকে বলেছি, যখন আপনি আবার এই কথাগুলো চিন্তা করবেন দেখবেন যে তার মধ্যে ডালপালা গজিয়ে গেছে, তার অর্থ বদলে গেছে, কারণ সেটা তখন আপনার পারসেপশন অনুযায়ী হবে। কেমন? সুতরাং আপনি লিখে ফেললে সেটা দাঁড়িয়ে গেল যে এইটা হচ্ছে এই উনি বলেছিলেন। ঠিক আছে, আমরা লিখে ফেলে কাজটা করব। এবার আসি যে নেগেটিভিটি থেকে যে আমরা বেরোবো বলছিলাম, সেটা নিয়ে একটু কথা বলি যে আমাদেরকে কতগুলো বিষয় করা বন্ধ করে ফেলতে হবে যদি আমরা পজিটিভ থাকতে চাই। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টপ ব্লেমিং আদার্স। আপনি যখনই ব্লেম করবেন, তার পিছনে যুক্তি থাকুক বা না থাকুক, এটা একটা নেগেটিভ অ্যাক্ট। আপনি ব্লেম করেছেন, যার বিরুদ্ধে করছেন সে হয়তো জানবেও না। ঠিক আছে, কিন্তু আপনি যে ব্লেমটা করলেন, ক্ষতি কিন্তু আপনার হলো। আপনি যখনই ব্লেম করবেন, আপনার ভেতরে একটা নেগেটিভ এনার্জি তৈরি হবে। সো স্টপ ব্লেমিং। সেকেন্ড, ইফ ইউ কমপ্লেইন আননেসেসারি, সেটা আপনার ভেতরে একটা নেগেটিভ এনার্জি তৈরি করবে। আমি কমপ্লেন করতে পারি, আমার কারোর কাছ থেকে আমি যে চাচ্ছি পাচ্ছি না, তাকে গিয়ে বলতে হবে যে তুমি আমাকে দেওয়ার কথা ছিল, দিচ্ছ না, দাও, বা তোমার এই জিনিসটার কোয়ালিটি ভালো, দ্যাট ইজ গুড। কিন্তু কমপ্লেনিং টু দ্য আননোন, আমাদের সরকার ভালো না, আমাদের রাজনৈতিক নেতারা ভালো না, তারা ভালো কাজ করে না, তারা এই করে সেই করে, ঠিক আছে, ফাইন, গুড, কিন্তু তারা শুনতে পাচ্ছে না আপনার কথা, তার এটা কমপ্লেন এবং এটা একটা ইউজলেস অ্যাক্ট। শুধু অনলি থিং হ্যাপেন ডুইং ইট, আপনি আপনার ভেতরে একটা নেগেটিভ এনার্জি তৈরি করেছেন।
আপনি ফেসবুকে কাউকে একটা গালি দেন, নেগেটিভ এনার্জি তৈরি হবে। কেমন? আপনি মনে প্রাণে কাউকে ঘৃণা করেন, তার নাম শুনতে পারেন না, তার কিচ্ছু হয় না, আপনার ভেতরে নেগেটিভ এনার্জি তৈরি হয়। আপনি কাউকে নিয়ে খুব জেলাস করেন, তার কিছু হয় না, আপনার ভেতরে নেগেটিভ এনার্জি তৈরি হয়। আপনি একটা জিনিসের জন্য যোগ্য না সেটা চাইছেন, যেটাকে আমরা লোভ বা গ্রিড বলি, সেটা যদি থাকে আপনার, সেটা আপনার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি করবে। আপনি নিজেকে নিয়ে প্ল্যান করছেন, নিজে বড় হবেন, বেশি টাকা ইনকাম করবেন, এটা কিন্তু গ্রিড না। এটা হচ্ছে আপনি কোয়ালিফাইড হচ্ছেন, তার রিটার্ন আপনি পাবেন। আর গ্রিড হচ্ছে আপনি একটা কিছু কারোর কাছ থেকে নিলেন জোর করে, যেটা আপনার প্রাপ্য না, সেটা হচ্ছে গ্রিড। আপনি আশা করলেন যে আপনি নেবেন। কেমন? গ্রিড, জেলাসি, কমপ্লেন, ব্লেম, হেট্রেড, এই শব্দগুলো আপনার মাথা থেকে ফেলবেন, ডিলিট। কারণ এগুলো যত বেশি আসবে, তত আপনার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করবে, তত আরো বেশি নেগেটিভ আপনার দিকে আসবে। কেমন? এই জিনিসগুলোকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে? গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, লাভ, ভালোবাসা, গিভ, রেসপেক্ট, এগুলো দিয়ে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি। কেমন? আরেকটা জিনিস আছে নেগেটিভ, সেটা জাজমেন্টাল। আপনি জাজমেন্টাল হচ্ছেন কাউকে নিয়ে, কিন্তু সত্যিকার অর্থে আপনি চিন্তা করে দেখেন, আপনি যতটুকু জানতে পারছেন একটা ঘটনা বা একটা মানুষ সম্পর্কে, তার পেছনে কি আর কিছু নেই? আপনি তাকে ভালো খারাপ যেটাই বলেন, ভালো বলা বা খারাপ বলা, দুটোর কোনোটাই আপনার বলার সুযোগ নেই, কারণ হচ্ছে তার পেছনে আরো অনেক কিছু থাকতে পারে যেটা আপনি জানেন না। আপনি ততটুকু রিয়েক্ট করছেন যতটুকু আপনার সামনে এসে দাঁড়িয়েছে। আমার জাজমেন্টাল হয়ে যাচ্ছে, বায়াস হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের কোনো পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেরিয়ে থাকতে হবে, যে যাতে আমরা পজিটিভ থাকতে পারি। কেমন? আমরা আজকে প্রায় শেষের দিকে আমরা একটা ছোট্ট মেডিটেশন করব। কেমন? মেডিটেশনটা করে আমরা যেটা করব আজকে, যেটা আমরা আরেকদিন করেছিলাম, ছোট্ট মেডিটেশন, নিজেকে খুঁজবো, নিজের ভেতরে যাব, গিয়ে আমি কোথায়, এই শরীরের কোথায় আছি, আমার জানটা কোথায় আছে, আমার প্রাণটা কোথায় আছে, আমার আত্মাটা কোথায় আছে, সেটা বোঝার চেষ্টা, ফিল করার চেষ্টা করবো 2 মিনিট। ঠিক আছে? আর কিছু না। কেমন? আপনি পরে বেশি করে করবেন, এখন জাস্ট আমার কাছে শিখে নেন, খুবই সহজ, একদম 5 মিনিটের একটা মেডিটেশন আমরা করে আজকে আমরা শেষ করব। ঠিক আছে? তা আমরা এরকম, এটাকে ধ্যান মুদ্রা বলে, আপনি চাইলে এরকম করতে পারেন, সহজ সোজা হয়ে বসে। ধ্যানগুলো মেরুদণ্ড সোজা করে করলে ভালো, তাহলে গায়ের উপর কোনো চাপ থাকে না। ঠিক আছে? আর শুয়ে শুয়ে করলে যেতে হবে, মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে কিন্তু ধ্যান হয় না। যেই ধ্যান আপনি সচেতনভাবে করলেন না, সেটা ধ্যান নয়, তাতে কোনো কাজ হয় না। যেটা আপনি নিয়ন্ত্রণ নিয়ে করলেন, তাতে কাজ হয়। ঠিক আছে? আপনি উদাস হয়ে একটা মিউজিক শুনলেন, হ্যাঁ ভালো লাগলো, কিন্তু সেটা কিন্তু মেডিটেশন। ওকে? সো আমরা মেডিটেশন করবো, নিজেকে খুঁজবো খুব সচেতনভাবে, খুব মনোযোগ দিয়ে নিজেকে খুঁজবো। ঠিক আছে? তা আমরা এরকম করি, আপনারা চোখ বন্ধ করে আমার সাথে কথাগুলো শুনবেন এবং সেই মতো কাজ করবেন। আমরা বড় করে শ্বাস দিব নাক দিয়ে, আর মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়বো। যখন শ্বাস ছাড়বো, তখন আমাদের শরীর শান্ত হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে। আবার আমরা বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো। যখন শ্বাস ছাড়বো, আমাদের শরীর শান্ত থেকে শান্ত হয়ে যাবে। আমরা আবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে শ্বাস ছাড়বো, আমাদের শরীর শান্ত থেকে শান্ত হয়ে যাবে। এবার আমরা ফিল করব মাথা থেকে পা পর্যন্ত যে আমাদের শরীর শান্ত হয়ে গেছে। আপনার মনোযোগ দিন আপনার মাথাতে, দেখেন যে আপনার মাথা
খুব শান্ত। এবার আপনি মনোযোগ দিন আপনার চোখে। চোখে কোনো চাপ নেই, খুব শান্ত। এবার আপনি আপনার মনোযোগ দিন নাকে। নাকে কোথাও কোনো চাপ নেই, খুব শান্ত। এবার আপনি মনোযোগ দিন আপনার শোল্ডারে, কাঁধে। আস্তে আস্তে কাঁধ শান্ত হয়ে যাচ্ছে। এবার আপনি মনোযোগ দিন আপনার পেটে। পেট শান্ত, রিল্যাক্স হয়ে যাচ্ছে। আপনার দুই হাত রিল্যাক্স হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। আপনার পা শান্ত হয়ে যাচ্ছে। এবার আপনি মনোযোগ নিয়ে আসুন আপনার শ্বাসে। শ্বাসটা ঢুকছে এবং বেরোচ্ছে, কিন্তু শ্বাসের প্যাটার্ন চেঞ্জ করবেন না, ধরন চেঞ্জ করবেন, বদলাবেন না। এই যে শ্বাসটা ঢুকছে এবং বেরোচ্ছে, এটাই হচ্ছে আপনার জীবন। এবার আপনি মনোযোগ দিন আপনার শরীরের মধ্যে। অনুভব করার চেষ্টা করেন যে শরীরের কোথায় আপনার প্রাণটা আছে, আত্মাটা আছে। আপনি খুঁজুন আপনার মাথা থেকে পা পর্যন্ত কোথায় আপনার আত্মাটা আছে। আপনি অনুভব করুন আপনি জীবিত আছেন, আপনার ভেতরে একটা প্রাণ আছে, আপনি এখন তাকে খুঁজছেন আপনার ভেতরে। আমি আগামী 2 মিনিট কথা বলবো না, আপনারা খুঁজবেন চোখ বন্ধ করে। আমার কথা শুরু হওয়ার আগ পর্যন্ত। আপনি আপনার প্রাণটাকে খুঁজেছেন, কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ কিছু একটা অনুভব করেছেন। অনুভূতিটার সাথে থাক, আমরা ফেরত আসবো। আমরা 5 থেকে 1 গুনবো, বড় করে শ্বাস নিয়ে নিয়ে ফেরত আসবো। বড় করে একটা শ্বাস নেন, আস্তে আস্তে ছাড়েন। 5। বড় করে একটা শ্বাস নেব, আস্তে আস্তে ছাড়বো। 4। বড় করে একটা শ্বাস নেব, আস্তে আস্তে ছাড়ব। 3। বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে ছাড়ব। 2। বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে ছাড়ব। 1। আরেকবার বড় করে শ্বাস নেব, আস্তে আস্তে ছাড়ব। চোখ খুলব।
আপনারা এখন চোখ খুলবেন, আমাকে দেখবেন, খেয়াল করে দেখবেন যে আমি এই মেডিটেশনটা খুব অল্প সময় করলাম এবং খুব স্বাভাবিকভাবে করলাম। গম্ভীর গলা করলাম না, কোনো শব্দ দিলাম না। আসলে মেডিটেশন করার জন্যে তেমন কিছুই লাগে না, শুধু যেটা লাগে যে এই সময়টা একটু বেশি হতে হয়। এই 2 মিনিট 3 মিনিটে জিনিসটা ঠিক গাঢ় হয় না। আপনি যখন এই কাজটা করে 15 থেকে 20 মিনিট করবেন, খুব শান্ত হয়ে রিল্যাক্স হয়ে বসে খুব আস্তে আস্তে কয়েকবার শ্বাস নিয়ে আপনার শ্বাসের প্রতি নজর দেবেন এবং তারপরে পুরো মনোযোগটা শ্বাস থেকে শরীরের ভিতরে নিয়ে গিয়ে প্রাণটাকে খুঁজবেন। এই মেডিটেশনের এটাই কাজ। ভালো হয় যদি আপনি 15 মিনিট বা 30 মিনিটের একটা টাইমার সেট করে দেন মোবাইল ফোনে বা কোনো ফোনে, যাতে আপনি আগে ফেরত না আসেন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়ের, অথবা পরে না চলে যান। আপনি যদি মনে করেন যে আমি 15 মিনিটের করবো, তাহলে আপনি 15 মিনিটের একটা টাইমার সেট করে দিলেন, করে আপনি করলেন, যখন আওয়াজ হলো আপনি ফেরত আসলেন। মজা হচ্ছে যখন আপনি এটা কয়েকদিন করবেন, তখন আপনার মধ্যে একটা নিজস্বতা তৈরি হবে যে আপনার শরীর কিভাবে রিয়েক্ট করে, এবং সেটাই কিন্তু আপনার ওয়ে অফ ডুইং। আমারটা নাও হতে পারে। যেমন আপনাকে আপনার মতো করে এই জিনিসটা হবে, কিন্তু হবে কখন? যখন আপনি কয়েকবার করবেন, বারবার করবেন। কেমন? এবং এটা যখন আপনি শিখে যাবেন, তখন আপনি 5 মিনিট করবেন, 10 মিনিট করবেন, কখনো 1 ঘন্টা করবেন, কখনো আধা ঘন্টা করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। আর আমরা যেটা করবো যে এই মেডিটেশনের মধ্যে এই মেডিটেশনের ভিতরে আরো অনেক কিছু আছে। যে কোনোটা মেডিটেশন আছে আপনার নিজেকে খোঁজা, আত্মাকে খোঁজা। একটা মেডিটেশন আছে যেটা স্টিলনেস, চিন্তা না করা। একটা মেডিটেশন আছে যেগুলো মাইন্ডফুলনেস। একটা মেডিটেশন আছে যেটা আপনি আপনার হিলিং করবেন নিজেকে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই শুনেছেন যে মাইন্ড অ্যান্ড বডি হিলিং, সেটা আমরা করবো। মেডিটেশন আছে যেটা দিয়ে আপনি আপনার চিন্তাকে দেখতে পাবেন। মেডিটেশন আছে যেটা দিয়ে আপনি নিজেকে হ্যাপি করতে পারবেন। তো সেগুলো আমরা কিন্তু আস্তে আস্তে করবো, কিন্তু প্রসেসটা কিন্তু সেম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি কালকে দেখা হবে আবার। খুব ভালো থাকবেন সবাই।